আজকে আমরা এসেছি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুণাল সরকারের কাছে। তার কাছে শুনে নেব কী করে আমরা ভালো থাকব। ডক্টরস ডে উপলক্ষে আমরা যে অনুষ্ঠান করতে চলেছি সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই আমাদের এই ভালো থাকার পরিকল্পনা। আচ্ছা ডাক্তারবাবু, আমি আপনার কাছে প্রথমেই যে জিনিসটা জানতে চাইব, কোভিড পিরিয়ডের পর আচমকাই দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ যারা 30 থেকে 40 এরকম বয়সের ভেতরে ঘোরাফেরা করছে, যাদের বয়স, তারা আচমকাই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মারাও যাচ্ছেন। তাদের চিকিৎসা করার কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, বাস্তব সত্যটা হলো যে এইরকম একটা খানিকটা আশঙ্কা বা এরকম একটা দুশ্চিন্তা শুধু সাধারণ মানুষের নয়, আমাদের কানেও এই কথাবার্তাগুলো এসেছে। কিন্তু বাস্তব সত্যটা হলো যে উই ডু নট ফাইন্ড এনি কংক্রিট এভিডেন্স টু সাপোর্ট যে কোভিডের পরে আমাদের হার্ট অ্যাটাকের ব্যাপারটা বেড়ে গেছে। কারণ কোভিড শুধু তো একটা মারাত্মক জীবনহানিকর অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেছে। তো এখন কোভিডের ধাক্কাটা যেহেতু আমরা সামলে উঠেছি, এখন ধরো আমরা যদি অ্যাভারেজ ভাবি যে আমাদের মধ্যে ওই 40+ বয়স হয়েছে, যদি পুরুষ এবং মহিলাদের দিকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই হার্টের সমস্যা, বেশিরভাগ হার্টের অনেক রকম সমস্যা হয়। তো হার্টের সমস্যা বলতে আমরা মেইনলি যে জিনিসটা আমাদের মাথায় ঘোরাফেরা করে, দ্যাট ইজ যে হার্ট অ্যাটাক, অ্যানজাইনা, এই সমস্যাগুলো কি রিলেটেড না, আমার হার্টের রক্ত সাপ্লাইটা ঠিক করে যাচ্ছে না, সমস্যাগুলো সেখান থেকে আসছে। সো ইট ইজ রিলেটেড টু দ্যাট। তো এই টাইপের প্রবলেমগুলো অলরেডি এখন প্রচুর। তুমি যদি একটা ঘরে পুরুষ মহিলা অ্যাভারেজ নিয়ে 100 জনকে বসিয়ে রাখো, যাদের গড় আয়ু 40 বা 40-এর খানিকটা উপরে, তাহলে দেখবে যে কম বেশি প্রায় 15% এদের মধ্যে এই সমস্যাটা আছে। যে কোনো সমস্যা আমাদের যদি একটা পপুলেশনের মধ্যে 15%+ দেখা যায়, দ্যাট ইজ আ ভেরি হাই ইনসিডেন্স। তার সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে কারণে এই প্রবলেমগুলো হয়, তার মধ্যে আমাদের সবথেকে জনপ্রিয় কথাটা যদিও ঠিক নয়, ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজনস হচ্ছে আমাদের মধ্যে হই করে যেভাবে ডায়াবেটিসের প্রেভালেন্সটা বাড়ছে। তো সেই যে 100 জনকে তুমি যে ঘরে বসিয়ে রাখলে, তাদের হয়তো জনা 15 দেখা যাবে যে জ্ঞানত বা অজ্ঞানত এই হার্টের ব্লাড সাপ্লাইয়ের প্রবলেম বা ইস্কিমিক হার্ট ডিজিজ আছে। এবার এদের মধ্যেই তুমি দেখবে যে 100 জনের মধ্যে কম বেশি প্রায় 30 জনের দে উইল বি নোন অর আননোন ডায়াবেটিক্স, আর এদের মধ্যে প্রায় কম বেশি 35 থেকে 40 জন হবে নোন বা আননোন হাইপারটেনসিভ। তার মানে আমাদের সোসাইটি অ্যাট লার্জ, সোসাইটি কাদের দিয়ে তৈরি? মানুষদের দিয়ে তৈরি। তাহলে আমরা যখন আজকের হিসেব মতো একটা মাঝ বয়সের দিকে পা বাড়াচ্ছি, তখন আমাদের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড প্রবলেমগুলো চলে আসছে। যে প্রবলেমগুলো আমরা যদি ঠিক সময় চোখে না পড়ে, হাইপারটেনশন হলে হাইপারটেনশনকে ম্যানেজ না করি, ডায়াবেটিস হলে ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে না রাখি, তখন ভেতর চুপিসারে এই সমস্যাগুলো বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে এই যে আমরা করোনারি আর্টারির ইস্কিমিক হার্ট ডিজিজ বলছি, ব্যাপারটা কি না, আমার হার্টে রক্ত যাওয়ার পাইপগুলোর ভেতরে সেই ময়লার পরত পড়ছে, কোলেস্ট্রল, অ্যাথেরোমা, এগুলো হচ্ছে শরীরের ভেতরের ময়লা। এগুলো পাইপের মধ্যে যত জমছে, তত রক্ত সাপ্লাই কমাচ্ছে, তত আমার রক্ত সাপ্লাই যত কমছে, হার্টের খিদে মিটছে না, হার্ট ক্ষুধার্ত হলে এই বুকে ব্যথা এটসেট্রা একটা না একটা উপায় সে আমাদের জানাবার চেষ্টা করছে। তাহলে তার সঙ্গে সঙ্গে আমার হাঁটা চলাফেরা, আমার বডি ওয়েট, আমার ওবেসিটি, আমার শরীরে অনর্থক আমরা একটা নিজেদের মেদযুক্ত শরীর তৈরি করছি কিনা, আমার ওজন হনন করে বেড়ে যাচ্ছে কিনা,
আমার খাওয়া দাওয়ারের মধ্যে হয়তো লাগাম নেই, আমার সপ্তাহে 3 দিন বিরিয়ানি না খেলে হয় না। আমি যখন মাছের ঝোল খাই, আমি মাছের ঝোল খেয়ে দেখতে চাই যে আমার হাতে তেলটা সরসর করে রয়েছে, সেই রকম 3 রকম ভাজা না খেলে আমার খাওয়া শেষ হয় না। তো সুতরাং আমাদের খাওয়া দাওয়া, হাঁটা চলা, ওজন, ডায়েট, এই সমস্তগুলো মিলিয়ে একটা পরিবেশ তৈরি করছে। আমাদের কথাবার্তায় আজকে যেরকম এনভায়রনমেন্ট বা পরিবেশ দূষণ ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই সচেতন হচ্ছি, তো এটা হচ্ছে আমাদের ভেতরকার পরিবেশ দূষণের ব্যাপার। তাহলে কিছু কিছু জিনিস আমি আমার বডি ওয়েট কন্ট্রোল করতে পারি, আমি আমার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি, আমি আমার এক্সারসাইজ কন্ট্রোল করতে পারি, আমি আমার ব্লাড প্রেশার চেক করতে পারি। ব্লাড প্রেশার বেশি থাকলে আমার কাছাকাছি কাউকে একজন দেখিয়ে ট্রিটমেন্ট শুরু করব। আমি অনায়াসে আমার ব্লাড সুগার চেক করতে পারি। যদি আমার সুগার বেশি থাকে, আমার ডায়েট এবং ডক্টরকে কনসাল্ট করে আমি তার ব্যবস্থাটা নিতে পারি। তাহলে এইভাবে আমরা একটু আগে এই 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 প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারি। আর সবচাইতে ইম্পর্টেন্ট প্রিভেনশন হলো যে আমি নিজের হাতে নিজে ব্লেড দিয়ে কাটবো, তারপর আমি ঘ্যান করে লোককে বলবো আমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, সেটা কি ভালো? তাহলে খুঁচিয়ে ঘা করবেন না। এই যে আমাদের মধ্যে এখনো অনেকে বুঝতে চাইছেন না যে আমরা যদি সে অ্যাবাভ 30-40 এই একটা নিজেদের অভ্যেস আমি ছাড়তে পারছি না, ঘুর করে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে। তো এই যে ময়লাগুলো, আপনার বাড়িতে ময়লা ঢুকলে আজকে নানান রকম অ্যাপ ব্যবহার করে আপনি কোম্পানিকে ফোন করে বলেন যে আমার বাড়িটা একটু ধবধবে পরিষ্কার করে ক্লিন করে দাও। পয়সা দিয়ে আপনি বাড়ি পরিষ্কার করান, আর এখানে আপনি কি করছেন? আপনি পয়সা দিয়ে ময়লাগুলো শরীরে ঢোকাচ্ছেন। এটা কি খুব ভালো হচ্ছে? তাহলে নিজে খুঁচিয়ে নিজের সমস্যাটা করবেন না। তো এখন ধরো আমাদের সামনে, আমাদের ক্লিনিকে, আমাদের হাসপাতালে, যে কোনো হাসপাতালে প্রতি 100 জন লোক যারা এস্টাবলিশড প্রোভেন হার্টের সমস্যা নিয়ে আমাদের দেখাতে আসেন, per 100 পিপল আমরা এখনো অবধি যেটুকু জানি, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, কোলেস্ট্রল, ওভারওয়েট, খাওয়া দাওয়া, এই সব ব্যাপারগুলো যেগুলো আমরা জানি, আমরা আমাদের এই গতের মধ্যে 100 জনের মধ্যে 70 জনকে মেরে কেটে ফেলতে পারবো। এখনও 30 জনকে আমরা দেখব যার ব্লাড প্রেশার ভালো, সুগার নেই, কোলেস্ট্রল নর্মাল, খুব একটা স্মোকিংয়ের ব্যাপার নেই, তাদেরও এই প্রবলেম। তার মানেটা কোথায় গিয়ে দাঁড়ালো? যে এখনো আমরা কিছুটা জানি, অনেকটা জানি। তো অনেক দিন আমরা এই বিভিন্ন রকম ট্রিটমেন্টটাকে নিয়ে খুব বেশি ব্যস্ত বা ইনভলভ ছিলাম। আমরা প্রিভেনশন ব্যাপারটাকে নিয়ে বা রিসার্চটাকে নিয়ে, আর কিসের, এই যে কোলেস্ট্রল হাই থাকলে হয়, সুগার হাই থাকলে হয়, এগুলো কবেকার রিসার্চ? এই রিসার্চ হয়ে গেছে এখন থেকে 40 বছর আগে, মোর দ্যান দ্যাট, 50 বছর আগে হয়ে গেছে। তাহলে এখনো আমরা আগামী গত 50 বছরের মধ্যে এই সুগার, কোলেস্ট্রল, হাইপারটেনশন, বডি ওয়েট, এই গতের বাইরে, এর বাইরেও তো কিছু কিছু কারণ আছে। এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের ব্যর্থতা যে আমরা যেমন বেশ কিছু চিকিৎসা করতে পেরেছি, আমরা প্রপার সিরিয়াস রিসার্চ করে যে এই ফর্মুলার বাইরে যারা এফেক্টেড হচ্ছে সেই কারণগুলো আমরা এখনো সেইভাবে ধরতে পারি। এটা আমাদের সীমাবদ্ধতা। আশা করি আমরা আরও খানিকটা শিখতে পারব, কিন্তু যেটুকু আমরা জানি সেইটুকু যেন আমরা মাথায় রাখি। কারণ মানুষকে ভয় দেখানো নয়। যে প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু হয়েছিল যে ভারতবর্ষে একদিনে প্রায় 45,000 লোক মারা যায়, সেটা সংখ্যাতত্ত্বের দিক দিয়ে এমন কিছু আনএক্সপেক্টেড নয়। আমাদের জনসংখ্যাই 140 কোটি, এবং দেখা যাবে যে আমাদের টোটাল যে ডেইলি ডেথ রেট, সেই টোটাল ডেইলি ডেথ রেটের মধ্যে 50%-এর বেশি আসে এই হার্ট, হাইপারটেনশন, স্ট্রোক এসবের থেকে। তার মানে
45-এর যদি 50% হয়, 22-23 হাজার লোক শুধু এই সমস্যায় রোগ মারা যায়। তাদের যদি হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করে, আমরা দৈনিক মনে করি যে দৈনিক ভারতবর্ষে ধরুন একটা যেটাকে খুব সিরিয়াস হার্ট অ্যাটাক আর মাঝামাঝি হার্ট অ্যাটাক যদি দেখেন, এই দুটো মেলালে আপনি প্রায় ভারতবর্ষে দিনে 1 লক্ষ হার্ট অ্যাটাকের সন্ধান পান। আর আমরা যদি সাবধান না হই, এটাও মনে রাখতে হবে যে সেই 1 লক্ষ মানুষের মধ্যে কটা মানুষ সময়ে সে তাড়াতাড়ি একটা ট্রিটমেন্ট নাগালে করতে পারবে, নট মোর দ্যান 20-25%। তার মানে ঝামেলা হলে আমরা লড়ে যাব, আগে ঝামেলা হোক, আগে বুকে ব্যথাটা হোক, আগে শ্বাসকষ্টটা হোক, আরে ঝামেলা হলে তো ব্যবস্থা আছে, এইটা কিন্তু মনে করি। প্লিজ ডোন্ট ডু ইট। কারো হয়তো এই অল্প কিছুদিন হলো, আমার ওই দিন বুকে ব্যথাটা শুরু হলো, তার মানে আমার ভেতর সমস্যাটা হয়েছে অনেক দিন হয়ে গেছে, ওই দিনটায় আমার সহ্য শক্তিটা শেষ হলো। আর আমরা যেমন এখনো সবাই ক্ষেত্রে বুঝে উঠতে পারি না, ইন গুড 30% পিপল, যে এদের কেন হয়েছে। আর একটা জিনিস যেটা আমরা পারি না, সেটা হলো আমরা হয়তো দেখলাম যে হ্যাঁ ওনার ইকো, ইসিজি নানান রকম টেস্ট করে যে হ্যাঁ সত্যিই এর ব্যথা হচ্ছে, কারণ হার্টের রক্ত সাপ্লাইটা ঠিক করে যাচ্ছে না। এখনও আমরা যেটা একেবারেই পারি না, সেটা হলো মানুষকে বলতে যে কে কতদিন এই ঝামেলাটা সহ্য করতে পারবে এবং কোথায় আমার সহ্য শক্তিটা শেষ হবে। কারণ সহ্য শক্তিটা শেষ হলে সেদিন মহা বিপদ। সেই সময় একেবারে সেই তোলপাড় পরিস্থিতি, হার্ট অ্যাটাক হলো, ছোটাছুটি, অ্যাম্বুলেন্স, ডাক্তার ভর্তি, আইসিইউ, সেই মাঝরাত্রিরে অ্যাঞ্জিওপ্লাস্টি, সেই রকম একটা আনকন্ট্রোলড একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কেউ করতে চায়। তো আমরা যখনই এই জিনিসগুলোকে ডায়াগনোজ করি, আমাদের সিদ্ধান্ত একটা হয়ে যাবে যে যার সমস্যাটা অল্পের ওপর আছে সে ওষুধপত্র থাকবে, যার সমস্যাটা বেশির দিকে আছে সেখানে আমাদের ভাবতে হয় যে কীভাবে আমরা ব্লাড সাপ্লাইটাকে ঠিক করব। এবং তখনই নানান প্রসিডিওর নিয়ে আলোচনা হয়, যেমন আইদার অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, এইসব কথাবার্তা। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের যেমন বয়স্কদের ক্ষেত্রে বা মিডল এজের লোকেদের যেমন হার্টের প্রবলেম দেখা দেয়, সেরকম এখন কিন্তু বেশ কিছু শিশুদেরও হার্টের প্রবলেম দেখা যায়। শিশুদের অন্যরকম সমস্যা হয়। শিশুদের প্রবলেম হয় যেটাকে আমরা বলি আর কি, খানিকটা হয়তো ঠাট্টা আকারে বলি, এটা ঠাট্টা করার বিষয় নয়, এটা হলো ভগবানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। কারণ আমাদের হার্ট, শরীরে আমাদের প্রায় কম বেশি 70-এর বেশি অর্গান, 70টারও বেশি অর্গানস আছে, 207টা মতো হাড় আছে শরীরে। তো বিভিন্ন অর্গানের মধ্যে আমাদের হার্টটা একটু জটিল অর্গান, কারণ হার্টের মধ্যে একটা রাইট সাইডের পাম্প, একটা লেফট সাইডের পাম্প, কিছু কিছু বড় বড় পাইপ ঢুকছে, কিছু কিছু বড় পাইপ বেরোচ্ছে। হার্টের মধ্যেখান দিয়ে একটা পার্টিশন আছে, 4টে চেম্বারের 4টে ভ্যালভ আছে। তো এই যে একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার আমাদের হার্টটার, আমরা যখন এইটুকু মায়ের মাতৃগর্ভে ছিলাম, এইটুকু একটা সেল থেকে ধীরে ধীরে সারা শরীর এবং হার্টটা ডেভেলপ করছে। এইটা ডেভেলপ করতে গিয়ে নানান ডেভেলপমেন্টাল প্রবলেম হয়, কারো পার্টিশনটা ঠিক করে হয় না, ওপরে বা নিচে ফুটো থেকে যায়, কারো এই ঘরের অ্যারেঞ্জমেন্টটা উল্টো পাল্টা হয়, যেদিক দিয়ে বেরোবার পাইপগুলো যাবার কথা সেখান থেকে তারা অন্যর দিকে ভুল করে ভুল চেম্বারে গিয়ে যায়। এবং সাম অফ দিস প্রবলেমস, কিছু কিছু সিম্পল প্রবলেম আছে, শুধু হার্টের মধ্যে ওপরে নিচে একটা ফুটো আছে, এইচডি ভিএইচডি বলে, সেগুলো অপেক্ষাকৃত সহজে চিকিৎসা হয়ে যায়। সাম অফ দ্য কমপ্লেক্স প্রবলেমস আর ভেরি চ্যালেঞ্জিং। এবং যারা আমাদের ডাক্তাররা, কার্ডিওলজিস্টরা, কার্ডিয়াক সার্জনরা যারা কনসেন্ট্রেট করেন, ফোকাস করেন এই বাচ্চাদের ট্রিটমেন্টের ওপরে, তাদেরও কাজটা সহজ নয়, তাদের ক্ষেত্রেও দিস ইজ আ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া। আর যখন তারা কৈশোরের দিকে যান, কিশোর অবস্থায় যখন আসে, তখন আমরা অনেক চেষ্টা করেও আমাদের দেশে যেমন আমরা ম্যালেরিয়া নির্মূল করতে পারি না,
সেরকম আরেকটা অসুখ আমরা নির্মূল করতে পারিনি, সেটাকে বলে রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার হলো এক রকমের ইনফেকশন, যেটা থেকে গলা ধরে, মানে গাঁট ফুলে জ্বর হয়। একটা স্ট্রেপ্টোকক্কাস বলে একটা ভাইরাস থেকে হয়। কোনো একটা অজ্ঞাত কারণে সেটা দেখবেন একটু, যেখানে কনজেস্টেডভাবে লোকেরা থাকে বা একটু লোয়ার আর্থসামাজিক পরিস্থিতিতে এটা বেশি হয়। আর আমরা ঠিক সময় এটা ধরতে না পারলে সেই ছেলেমেয়ে জেনারেলি হয় 10 থেকে 14-15 বছর বয়সের মধ্যে। জর্জারিটা নিজের থেকে ভালো হয়ে যায়, তারপর হার্টের ভেতরেই ড্যামেজটা চলতেই থাকে এবং তারও প্রায় 10-12 বছর পরে এরা প্রেজেন্ট করে। ওই যেরকম উই পোকা কাঠ খেয়ে নেয়, সেই রকম এই ব্যাকটেরিয়া বা তার ওই অ্যান্টিবডি, অ্যান্টিজেন এগুলো লুকিয়ে থেকে হার্টের ভেতরের স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করতে থাকে। তো তাদের দেখবে যে অনেকে থাকে যে কখনো বাচ্চা বয়সে, কখনো বা হয়তো 16, 17, 18, 20 বছর বয়সে তারা আসে যে হার্টের মধ্যে একাধিক ভ্যালভুলার ড্যামেজ আছে। তখন এদের ভ্যালভ চেঞ্জ করা বা রিপ্লেস করতে হয় বা ভ্যালভ ট্যালভগুলো রিপেয়ার করতে হয়। এই ব্যাপারগুলো এখন ভালো থাকুন। আমাদের সবাই নিজের ব্যক্তির যে আমাদের নিজের জীবনের মূল্যটা বুঝে, আমাদের একটা বয়সের পরে জীবনের মধ্যে আমরা আনন্দ চাই, আমরা কাজকর্ম চাই, আমরা সুস্থতা চাই, কিন্তু তার মধ্যে আমাদের খানিকটা সংযমেরও প্রয়োজন হবে এবং সবসময় আমরা যা ইচ্ছা করি তাই করে উঠতে পারি না। তাহলে আফটার অ্যাবাউট 40 ইয়ার্স আমরা যেগুলো জানি, খাওয়া দাওয়াটা একটু নিয়মিত পরিমিতি বোধে নিয়ে, নেশা জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করে, নেশাগুলোর ওই টোব্যাকো, এক্সেসিভ অ্যালকোহল এর থেকে নিজেকে দূরে রাখুন, নিজের ওজনটাকে ঠিক রাখুন, ব্লাড প্রেশারটাকে ঠিক রাখুন, আর অন্তত বছরে 2 বার করে একটা ব্লাড রিপোর্ট, একটা ইসিজি এগুলো করে নিজের সবচেয়ে কাছে যিনি ডক্টর আছেন তার সঙ্গে একটা যোগাযোগ রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ ডাক্তার, ভালো থাকবেন। নমস্কার।